থ্রি। তো আপনাদের সবাইকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাচি। বিশেষ করে কবি বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আমি জাতীয় কবির প্রতি শ্রদ্ধা রেখে এবং সকল বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য যত লড়াকু শহীদ বীর লড়েছেন, যুদ্ধে দেশের জন্য প্রাণ দিয়েছেন, ভাষার জন্য যে বিশ্বের যা কিছু সৃষ্টি এবং চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক নর। এই বাস্তবতায় আমি আমাদের আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় শিক্ষা এবং যুদ্ধ। আমরা শিক্ষার মধ্য দিয়ে শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। আমাদের দীর্ঘদিন পরে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছেন। এই গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পরে আমরা জুলাই আগস্টের ঐতিহাসিক যে একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে জুলাই সনদ নামে একটি সনদ জাতির সামনে এসছে। সেই সনদ অনুযায়ী আমাদের শিক্ষার ও সংস্কারের কার্যক্রম সরকার হাতে নিয়েছেন। এই শিক্ষা কার্যক্রম সরকার হাতে নেওয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আহ, আমাদের এই কার্যক্রম হাতে নেওয়ার পরে আহ, আহ, সাম্প্রতিক সময়ে আমাদের যে যুদ্ধ, বিশেষ করে 14 দিনের একটা যুদ্ধবিরতির একটা বিষয় চলছে, এবং আবার যুদ্ধবিরতিটা আবার যদি কন্টিনিউ করা যায় সেভাবে একটা জোট কূটনৈতিক তরফ চলছে। যেই যারা যুদ্ধ লাগিয়েছেন, ট্রাম্প শাসন, তারাও এই পাশাপাশি ইরানও চাইছে এই যুদ্ধটা বন্ধ। এই বাস্তবতায় বিশেষ করে আহ, আমরা কিছুক্ষণের মধ্যে আমি আমাদের সাথে অতিথি হিসেবে এই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে আহ, আমি বিশেষ করে আহ, আপনারা দেখেছেন, যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধবিরতি থাকলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা টানাপোড়েন চলছে। আমি আপনাদের বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্র আইনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আমরা জাতিসংঘ সনদের আন্তর্জাতিক সমুদ্র আইনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে 1982 সাল থেকে 1994 সালের এই সময়ে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন হয়েছিল। সেই সমুদ্র আইনের বিষয় ছিল, সমুদ্র আইন ছিল, আমরা সেই সমুদ্র আইনের যেটা দেখতে পেয়েছি, সেই আইনে আমরা কি পেয়েছি? আইন হলো যে আহ, আপনার আন্তর্জাতিক জলরেখার বা জলসীমা যেটা আছে, সেটা আন্তর্জাতিক ল দ্বারা ম্যানেজমেন্ট হবে। কিন্তু সেই এই এই মানে আন্তর্জাতিক সমুদ্র আইন যেটা হচ্ছে, এই সমুদ্র আইনে সিগনেচার যে বা যারা করেছিলেন, সেই সিগনেচার করার দেশ ছিল প্রায় জাতিসংঘের মধ্যে 187 দেশ। 187টি দেশের মধ্যে ইরান বা আমেরিকা সেখানে সাইন করেনি। তো ইরানের যেটা লজিক দেখাচ্ছে হরমুজ প্রণালী নিয়ে, কি লজিক ইরানের, যে আমরা আমাদের মানে পরিসীমা রেখার মধ্যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী আহ, আমাদের এটার বিশেষ করে নিয়ন্ত্রণ আমাদের উপরে থাকবে। তো এই নিয়ন্ত্রণ আমরা করব, এবং এটার উপরে আন্তর্জাতিক কোনো সংস্থা, দেশের এখানে প্রভাব থাকবে না। এবং আমরা দীর্ঘদিন ধরে এখানে যে জাহাজগুলো চলেছে, আমরা তাদের ছাড় দিয়েছি, আমরা এখান থেকে কিনি বা টোল আদায় করিনি। ইরানের এই বাস্তবতা প্রেক্ষাপট, আহ, যে যুক্তি, তাদের যে দাবি, এটা আইনের বহির্ভূত বলা যায় না। আইন বহির্ভূত ভাবেই যদি আন্তর্জাতিক আইনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি, তাহলে সেটা বাইরে। কিন্তু আমেরিকা আবার পাশাপাশি হরমুজ প্রণালীর ঘিরে ইরান যে অর্থনৈতিক সুবিধা নিতে চাইবে, এই সুবিধার বেনিফিশিয়ারি হওয়ার জন্য এখানে ট্রাম্প প্রশাসন লাগিয়েছেন। তিনি ইরানের সকল অযাচিত ভাবে তিনি কি আরোপ করেছেন? তিনি স্ট্রাইক আরোপ করেছেন, মানে অবরোধ আরোপ করেছেন। অন্য একটি দেশের স্বাধীন সার্বভৌম দেশের উপরে অবরোধ আরোপ, এটা কি তার দেশের ওই দেশের শাসক আইন পারমিট করে?
অথবা জাতিসংঘের যে আইন আছে সেই আইন পারমিট করে, কিন্তু ট্রাম্প তার নিজস্ব দেশের আইনও মানছেন না, কানুন, জাতিসংঘের আইন এবং ট্রাম্প মানছেন না। এই আইন কানুন কোথায় না মেনে ট্রাম্প রীতিমতো এখানে অবরোধে ডেকে বসেছেন বা এই বাস্তবতায় এই এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইরান তার অস্তিত্ব আপনার হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন সেখানে সেট আপ করেছে পানি, সেই মাইনগুলো বিশেষ করে যে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে পার হয়ে অপার দিকে যাচ্ছে, সেই জাহাজগুলোর দিকে দিক নির্দেশনা ইরান কি দিয়েছে? পরে পরে কিছুদিন পরে পরে এই দিক নির্দেশনা কি দিয়েছে সেটা হলো যে সেই জাহাজগুলোকে ওই স্পেস, ওই জায়গাটা বাদ দিয়ে, যে বিশেষ করে যে চ্যানেলে বা যে চ্যানেলে মাইনগুলো, এই চ্যানেল বাদ দিয়ে ইরান, সেখানে ইরান জাহাজগুলো যে পার হচ্ছে সেই জায়গা দিয়ে, এবং তাদের এই ইরানের বিশেষ করে যেসব চীন সহ যেসব দেশের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে তেল ক্যারিং করছে দিয়েছে। এবং সাম্প্রতিক দেখেছি এই যুদ্ধ বিরতিটা কন্টিনিউ সামনে নেওয়ার জন্য রীতিমতো পাকিস্তান জোর তৎপরতা চালাচ্ছে। পাকিস্তানের সামরিক প্রশাসন, বেসামরিক এবং দুইটা মিলে অলরেডি আসিফ মনি তিনি এখন ইরানে সফরে আছেন, এবং তার কন্টিনিউ করা যায় কিভাবে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব শেহবাজ শরীফ তিনি আছেন। শেহবাজ শরীফ পাকিস্তান আহ, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখানে ইনক্লুড করে, দেশগুলোকে এখানে 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 সামষ্টিক ভাবে সৌদি আরব আর এবং এই চ্যানেলটাকে কানেক্টিভিটি করে আপনার এই যুদ্ধ বিরতিটাকে কন্টিনিউ কিভাবে করা যায়, সেই বাস্তবতায় জায়গা থেকে তারা কিছু এ পর্যায়ে আমি বিশেষ করে আহ, জনাব অ্যাডভোকেট আফাজুল হক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। তা আমি আমি আপনাদের সামনে কথাগুলো সামনে নিয়ে আসছি। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে 14 দিনের বিশেষ করে 5 সপ্তাহের একটা যুদ্ধ নেতানিয়াহু করেছেন, এই যুদ্ধ আমরা কি পেয়েছি? পেয়েছি সেখানে 4,000 মানুষ প্রাণ দিয়েছেন, 40,000 মানুষ আহত হয়েছে, এবং ইরানের হাজার হাজার স্থাপনা ডিস্ট্রয় হয়েছে। ইরানের কমিউনিস্ট সহ এখানে রাজনৈতিক সামরিক প্রায় 1.5 থেকে 2 ব্যক্তিত্বকে জেনারেল সহ সবাইকে নির্যাতন করা হয়েছে। এটার মাস্টার মাইন্ডার ইসরায়েল, যুদ্ধবাজ নেতানিয়াহু। যুদ্ধবাজ নেতানিয়াহু, আপনি সাম্প্রতিক আমরা দেখেছেন ইউরোপের একটি দেশের পার্লামেন্টে, ইউরোপের একটা দেশের পার্লামেন্টে, সেখানে এখানে ইউরোপের একটা দেশের পার্লামেন্টে আমরা দেখেছি, পোল্যান্ড অথবা হল্যান্ডে, সেই দেশের পার্লামেন্টে ইসরায়েলের একটা ম্যাপ প্রদর্শন, এই ম্যাপে ইসরায়েলের একটি ম্যাপ সেখানে প্রদর্শন করা হয়েছে। ইসরায়েল গ্রেট ইসরায়েল করবার জন্য একটা মাস্টার প্ল্যান করেছে। সেই গ্রেট ইসরায়েলের হিসাবে তারা দেখাচ্ছে যে বিশেষ করে ইরান ইরাকের জর্ডান নদী আছে, সেই ঠিক লেবাননের দক্ষিণটা, লেবাননের দক্ষিণ, জর্ডান তীর, এবং সিরিয়ার এই পুরোটা এরিয়া নিয়ে একটা গ্রেট ইসরায়েল করবার জন্য ইসরায়েল এই যে যুদ্ধ করেই যাচ্ছে। সে যুদ্ধের সেই এই এই তার গ্রেট ইসরায়েল, আপনারা ইতিমধ্যে দেখেছেন গাজায় সে 2.5 বছর ইসরায়েল কি করে, 2.5 বছরে গাজার আপনার সেখানে 2.5 বছরে গাজার আপনার 80% এলাকা করে নিয়েছে। এখন সে লেবাননের
এবং সেখানে হাজার হাজার মানুষ এবং মানে একেবারে ডোন্ট কেয়ার ডেঞ্জার ইসরায়েলে দক্ষিণ দেশে সিরিয়াস অ্যাটাক করে যাচ্ছে এবং জাতিসংঘের শান্তি চারজন সদস্য মারা গেছে। জাতিসংঘ থেকে ইসরায়েলকে কড়া বার্তা দেওয়া হচ্ছে, সে কোনোভাবেই ডোন্ট কেয়ার করছে না। এই বাস্তবতায় আমরা আছি এই জায়গা থেকে। তো এই জায়গাতে আমরা এই দেখতে পাচ্ছি কি ইসরায়েলের এই আগ্রাসী যে যুদ্ধ করে যাওয়ার যে বেপরোয়া অবস্থা, এই অবস্থাকে পৃথিবীর একেবারে বিশেষ করে ইসরায়েলের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান ইউনিয়নকে তারা পৃষ্ঠপোষকতা করে এবং ইসরায়েল হলো ইহুদি রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন হলো আপনার খ্রিস্টান রাষ্ট্র। এই ইহুদি আর খ্রিস্টান দুইটা বলা এক হয়ে এখানে ফিলিস্তিন ইসরায়েলের গ্রাস করে নিয়ে যাওয়া হিসাবে এই ইসরায়েলকে রুখবে কে? ইসরায়েলকে রুখার কি ইসরায়েলকে একমাত্র এখানে আছে মুসলিম দেশগুলা যে বিরোধী শক্তির দিক থেকে একটা মেরু বা বলায় যারা আছে, সেই দেশগুলো যদি একটা সামগ্রিক একটা শক্তির অর্থনীতির সামরিক একটা বলয় সৃষ্টি হতে পারে, সেটা সৌদি আরব, কাতার, দুবাই, টান, এই ছটা দেশ মিলে যদি একটা সামরিক এবং লড়াই সৃষ্টি হতে পারে, তাহলে ইসরায়েলের আগ্রাসী যে যুদ্ধ যাচ্ছে, আজকে ফিলিস্তিনি গ্রাস করতেছে, কালকে লেবানন, পরশুদিন এই নেতানিয়াহু যুদ্ধবাজ ইরান গ্রাস করতে চাচ্ছে। এই যুদ্ধবাজ নেতা একমাত্র আছে মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যে যে অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো আছে, অর্থনৈতিক শক্তিশালী দেশ সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, কুয়েত, তুরস্ক, পাকিস্তান, এই 6 থেকে 7টি দেশ মিলে যদি একটা সামরিক অর্থনৈতিক এই জোটটা যদি জাতিসংঘের আদালত আছে বা নামে যে যদি বড় ধরনের একটা বলয় সৃষ্টি করে, অর্থনৈতিক সৃষ্টি করে জাতিসংঘের মধ্যে আমেরিকাকে এই যুদ্ধ থেকে ট্রাম্প প্রশাসনকে সরিয়ে নেওয়ার পরে পাশাপাশি ইসরায়েলকে এখানে তার এই যুদ্ধের জায়গা থেকে ইসরায়েলকে এখান থেকে এই প্রক্রিয়ার মধ্যে যদি না যেতে পারে, তাহলে এই এই ভয়াবহ মেসেজ মুসলিম বিশ্বে আজকে দেখার যেটা 24 লাখ মানুষের 22 লাখ মানুষকে তারা সরকার 1 লাখের এটার কোনো ব্যাপারে ট্রাম্প প্রশাসন বলুন, তাদের উচ্চবাচ্য নেই। এই যে শিশুকে ইউরোপিয়ান কি এই ক্ষেত্রে কোনো উচ্চবাচ্য নাই, ইসরায়েলকে বিচারের প্রক্রিয়া আনার কোনো নাই, ট্রাম্প প্রশাসনের সেখানে নাই, ভারতের নেতানিয়াহু। এই ট্রাম্প এক জায়গায় মধ্যপ্রাচ্যে গোলার মাফিয়াটা তাদের নিয়ে যায় যে এই এই বাস্তবতা থেকে এই যে সাম্প্রতিক যে যুদ্ধটা সেই যুদ্ধটা করে সে ক্ষান্ত হয় নাই। ট্রাম্প প্রশাসন ইরানের যখন এই কূটনৈতিক সম্পর্ক এবং দিকে পাকিস্তানের যখন টেবিলে আলোচনা যুদ্ধ 6
সেখানে এই যুদ্ধ কার্যকরী আবার এই জায়গাটাকে একটা পরিস্থিতি পৌঁছে গেছে। এই যে যুদ্ধবাজদের এই যে সমস্ত বাইরে যুদ্ধ এই জায়গায় আপনার মানে এই যুদ্ধকে কিভাবে নিয়ে যায় এই কার্যকরী এবং সাম্প্রতিক দেখেছেন এই যুদ্ধের কারণে আমেরিকা সহ একটা বড় ধরনের তেলের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে এবং আমেরিকা ইউরোপের শেয়ার মার্কেটে কোটি 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 ডলার বিনিয়োগ সেখান থেকে এটা তো আহ, সে- আমেরিকার আপনার বিশেষ করে ঠিক আছে তার আমেরিকার 100 ভাগের মধ্যে আমেরিকার 100 ভাগের মধ্যে 87% মানুষ তারা আমেরিকার যখন মেজরিটি মানুষ এখানে কন্টিনিউ করছে অর্থনীতির বাজারে একটা ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে তার সামরিক ডিপার্টমেন্ট জব ব্যাপক অসন্তোষ আমরা কালকে দেখলাম আমেরিকার জব একটা অংশ তারা এই যে ইসরায়েলের উপর ট্রাম্প অস্ত্র রপ্তানি করে এটার প্রতিবাদ এবং এই যেন ইসরায়েলের কাছে আর এই বার্তাটাই আমরা বিশ্ব জনমত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের কারণে তারাও কিন্তু তেল বা তার যে সুরক্ষা ছিল তার উপর পাশাপাশি এই ট্রাম্পের মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটি ছিল মধ্যপ্রাচ্যের যেসব ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলো কি অবস্থা ঘটেছে সেখানে তো এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি জি অ্যাডভোকেট বদরুদ্দ স্যার হ্যালো 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 স্যার আমি প্রোগ্রামে আছি আমি তো আপনাদের ইয়ে দিয়েছি স্যার আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি স্যার হোয়াটসঅ্যাপে জুমে লিঙ্ক দিয়েছি আমি প্রোগ্রামে কন্টিনিউ আছি স্যার প্রিয় দর্শক আমি যে বিষয়ে কথা বলছিলাম আপনারা দেখেছেন এই বাস্তবতায় যখন ট্রাম্পের ট্রাম্প দ্বৈত নীতি অনুসরণ করে চলেছেন এবং তিনি ট্রাম্প বলছেন আমি আর যুদ্ধ মানে অচিরেই আমি যুদ্ধ থেমে যাচ্ছে এবং ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরান থেকে যে মারটা খেয়েছেন যে দাগা মারটা খেয়েছেন মধ্যপ্রাচ্যে তার বিশেষ করে 17টা ঘাঁটি ছিল সেই ঘাঁটির উপরে দাগা মার ট্রাম্প প্রশাসন তারা খেয়েছে এই দাগা মার খাওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের উপরে বড় ধরনের একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি তো এই ধাক্কা যখন ট্রাম্প প্রশাসন
পেয়েছে বা খেয়েছে। তো এই বাস্তবতায় আহ এখন ট্রাম্প প্রশাসন বর্ধনের বিশেষ করে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সামরিক অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা এখন আমেরিকার জনরোষের হাত থেকে ট্রাম্প রেহাই পাওয়ার জন্য এবং সামরিক অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে চাপ, এই ত্রিমেরু যে সমীকরণটা ঘটে গেছে আমেরিকা বিশেষ করে বিশ্ব রাজনীতিতে, তেলের রাজনীতিতে এখন এই চীন এবং রাশিয়ার একটা আধিপত্য বিস্তার করছে। চীন চীন এখন পেট্রো ইউয়ানকে ইরানের পলিসিতে পেট্রো ডলারের জায়গাতে পেট্রো ইয়ানের বাজারটাকে এখানে উন্মুক্ত করে দেওয়া এবং সেই জায়গাতে একটা শক্তিশালী অবস্থান নেওয়া। এই শক্তিশালী অবস্থান নেওয়ার কারণে এবং আমেরিকার পেট্রো ডলার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। আমেরিকার তেল বাণিজ্য পেট্রো ডলার মধ্যপ্রাচ্যে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। পাশাপাশি এখানে চীন ইনভলভ হয়ে গেছে, রাশিয়াও এখানে একটা সুবিধা নিচ্ছে এই ট্রাম্পের হঠকারী সিদ্ধান্ত, মানে যুদ্ধের পরিবর্তে। আমেরিকা যখন দেখছে রাশিয়া এখানে তেলের বাণিজ্যে একটা বড় সুবিধা নিচ্ছে, চীন এখানে পেট্রো ইয়ং এর একটা বড় বিজনেস এখানে চীন করতেছে, এই যে ত্রিসংকুল অবস্থায় আমেরিকার মধ্যপ্রাচ্যের মানে বড় ধরনের সামরিক লস, অর্থনৈতিক লস, মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকার যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কটা চ্যালেঞ্জের মধ্যে রীতিমতো পড়ে গেছে। এই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্ক, সামরিক দিক থেকে মার খাওয়া, অর্থনীতিতে গ্রেট লস আমেরিকার, এই চতুর্মুখী সংকটের কারণে ট্রাম্পের সামনে আগামী একটা মধ্যবর্তী নির্বাচন আছে ডিসেম্বর জানুয়ারিতে। সেই মধ্যপ্রাচ্যে নির্বাচনের সেই জায়গা থেকে নিজেকে নিজে তার পার্টিকে সেভ করবার জন্য এই জনগণের গণরোষ, মধ্যপ্রাচ্যে সামরিক মার খাওয়া, অর্থনীতিতে লস খাওয়া, পাশাপাশি যুদ্ধবাজ নেতানিয়াহুর ইসরায়েলের স্বার্থের কারণে সেখানে যুদ্ধে জড়িয়ে যাওয়া, এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণেই সেখানে আমেরিকা ক্যালকুলেশন করে দেখছে যে তার নিজস্ব লাভ বলতে মধ্যপ্রাচ্যের সাথে তার সম্পর্কটা, কূটনৈতিক সম্পর্ক হালকা হয়েছে, সামরিক ঘাঁটিগুলো বর্ধনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তার মিলিটারি হারাতে হয়েছে। এবং ইরান যে সাহসী জাতি, ব্রেজ জাতি, কারোর কাছে সহজে মাথা নত ইরান করে না। ইরানের কাছে সেই মাথা নত করার ইতিহাস ইরানের কাছে নেই। এই মাথা নত করার ইতিহাস ইরানের কাছে নেই এবং ইরান একের পর থ্রেট করেছে, তুমি যদি স্থল আকাশ যুদ্ধে আমাকে যা ক্ষতি করার করেছো, কিন্তু স্থল যুদ্ধে যদি তুমি আমার গায়ে পড়ে যুদ্ধ করতে চাও, তাহলে স্থলের যুদ্ধে তুমি যে কটা সোলজার হারাবে সেই কটা সোলজারকে আমি নরকে পাঠিয়ে দিব। এবং সেইখানে আমরা অলরেডি দেখেছি একটা সেখানে 6-6টা বোমারু বিমান লেটেস্ট আমেরিকাকে হারাতে হয়েছে, যেসব বোমারু বিমান দাম বিলিয়ন বিলিয়ন ডলার টাকা। এই যে বাস্তবতায় আমরা আমেরিকাকে দেখতে পাচ্ছি, এই বাস্তবতায় বিশেষ করে আমরা আহ, এই বাস্তবতায় আমেরিকা আমরা দেখতে পাচ্ছি। এই বাস্তবতার মূল্যে যখন এবং ইসরায়েলকেও বড় ধরনের মাসুল দিতে হয়েছে। আপনারা দেখেছেন ইসরায়েলের যে ইন্টারসেপ্টার ছিল, বিশেষ করে ইসরায়েল যখন আমেরিকা ইরান অ্যাটাক করেছিল, তার ড্রোন প্রতিরক্ষা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিল ইসরায়েলের। এবং ক্ষেপণাস্ত্র ড্রোন প্রোটেকশনে ইসরায়েল বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে এবং শত শত স্থাপনা ইসরায়েলকে হারাইতেছে। শতাধিক মানুষকেও তারা সেখানে নির্মমতার বলি হয়েছে যুদ্ধের। ইসরায়েলও তার জনগণের ইসরায়েলও যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ে গেছে, ইসরায়েলে গণরোষ দেখা দিয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি ইসরায়েলের শান্তিবাদীরা সেখানে নো নো ওয়ার, যুদ্ধ চায় না, আমরা শান্তি চাই। এই বাস্তবতায় ইসরায়েলের জনগণ এবং নেতানিয়াহুর সামনে মধ্যবর্তী নির্বাচন সামনে, নেতানিয়াহুর রাজনৈতিক চ্যালেঞ্জ আছে। এই যুদ্ধই শেষ যুদ্ধ নয়। নেতানিয়াহু রাজনৈতিক চ্যালেঞ্জ আছে দেশের মধ্যে এবং নেতানিয়াহু বিশেষ করে ইরান, তার প্রক্সি, ইরাকের মিলিশিয়া, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইসরায়েলের যে প্রক্সি ডিপার্টমেন্ট গুলো আছে, লেবাননের আপনার ইয়েমেনের হুদি আছে এবং ইয়ে আহ, ইয়ে তো এই বাস্তবতায় আহ, আমরা দেখতে পাচ্ছি। তো
হ্যালো, হ্যালো, হ্যালো। প্রিয় বন্ধুরা, এই বাস্তবতা আমরা যখন দেখতে পাচ্ছি, তখনই আমরা বিশেষ করে আমাদের এই আমাদের এই যুদ্ধের বাস্তবতায় ইসরায়েলও চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। ইসরায়েল নেতানিয়াহুর সামনে রাজনৈতিক চ্যালেঞ্জ, তারপরে তার দেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়ে গেছে ইসরায়েলের সামনে। পাশাপাশি জনমত তার বিপক্ষে, ইসরায়েল বিপক্ষে অবস্থান করছে। এই তার রাজনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, জনমত ব্যবধান সৃষ্টি হয়েছে। এই বাস্তবতা যখন আমরা দেখতে পাচ্ছি, তখন ট্রাম্প নিজের যুদ্ধের ময়দান থেকে নিজেকে ক্লোজ করবার জন্য ট্রাম্প রীতিমতো এখানে দ্বৈত নীতি অনুসরণ করছেন, এবং পাকিস্তান নিজের চেষ্টা করছেন তাকে দুতালির মধ্যে দিয়ে, বিশেষ করে এই যুদ্ধ, দীর্ঘ একটা যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইরানকে একটা ট্রাম্প চাপে ফেলে তার বন্দরগুলোর উপরে অবরোধ সৃষ্টি করে, ইরানকে চাপে ফেলে বন্দরগুলোর উপর অবরোধ সৃষ্টি করে ইরানকে আন্তর্জাতিক বিশ্বে একটা কোণঠাসা পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু এই পলিসি থাকলেও রীতিমতো রীতিমতো ইরানের দিকে আমরা জোর ভাবেই চীন অবস্থান নিয়েছে, চীনের অবস্থান দেখতে পাচ্ছি। এবং আমরা ইরানের দিকে চীনের অবস্থান দেখতে পাচ্ছি। এবং আহ অপরাপার রাশিয়া ইরানের দিকে শক্তিশালী অবস্থান নিয়েছে। এবং যুদ্ধের সময় আপনারা দেখেছেন রাশিয়া কিন্তু বড় ধরনের সাপোর্ট দিয়েছে ইরানকে। সে গোয়েন্দা সাপোর্ট দিয়েছে, এবং বিশেষ করে ইরান যে ড্রোন মিসাইল প্রডিউস করেছে, এবং ড্রোন মিসাইল যে যুদ্ধ করেছে, সেটা কিন্তু চীনেরও বড় ধরনের কারিগরি সাপোর্ট ছিল এবং সর্বোচ্চ সহায়তা ছিল। ইরানের প্রতি চীনের কারিগরি সহযোগিতা সর্বোচ্চ সহায়তা ছিল বিদায়, এবং রাশিয়ার গোয়েন্দা নেটওয়ার্কের বড় ধরনের সাপোর্ট ছিল। এই দুইটা শক্তির বলাই এখানে চীনের পক্ষে, ইরানের পক্ষে বড় ধরনের সাপোর্ট কাজ করছে। পাশাপাশি ইরানও আপনার গত 30 থেকে 35 বছর ধরে তার সামরিক ডিপার্টমেন্ট, বিশেষ করে পাশাপাশি ড্রোন মিসাইলের বিশাল ইন্ডাস্ট্রি ইরান গড়ে তুলেছে। এবং গত বিগত যুদ্ধে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে, রাশিয়াতে শাহেদ ড্রোন যেটা রাশিয়া সেটা ব্যবহার করে, সেটা ইরানের এক্সপোর্ট, এবং এটা কার্যকরী, আহ, যথেষ্ট ইফেক্টিভ হয়েছে এই শাহেদ ড্রোন। এই বাস্তবতায় ইরান এখনই সামরিক দিক থেকে, বিশেষ করে ড্রোন এবং মিসাইল ম্যানেজমেন্টে পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী একটি শক্তির জায়গায় চলে গেছে। তার কাছে যেমন আছে, রাশিয়ার কাছে আছে, এবং তুরস্কের কাছে। তারা কাছে কিন্তু ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের একটা বিশাল মজুদ তুরস্ক গড়ে তুলেছে। তুরস্কও কিন্তু রাশিয়াকে ড্রোন সাপোর্ট দিয়েছে। ড্রোন সাপোর্ট দিয়ে রাশিয়ার যুদ্ধটাকে, যে দীর্ঘ রাশিয়ার যুদ্ধ করেছে ইউক্রেনের বিরুদ্ধে, সেখানে তুরস্কের একটা শক্তিশালী সেখানে অবস্থান ছিল, এবং ইরানেরও শক্তিশালী অবস্থান ছিল। এই তুরস্ক ইরানের যে শক্তিশালী অবস্থান সেখানে ছিল, সেই বাস্তবতা আমরা দেখতে পেয়েছি। এবং এই জায়গা থেকে আন্তর্জাতিক বিশ্বের সমীকরণে, আপনার অর্থনৈতিক সমীকরণ বলুন আর সামরিক সমীকরণ বলুন, সেই জায়গাতে ইরানের সাথে দিকে আমরা সাম্প্রতিক যুদ্ধে দেখতে পাচ্ছি পাকিস্তান একটা নৈতিক সমর্থন দিয়েছে, তুরস্ক দিয়েছে, এবং ওমানও এখানে তার ভূ রাজনীতির দিক থেকে ইরানের দিকে অবস্থান নিয়েছে। ওমানের মধ্যস্থতায় কিন্তু প্রথম দফার যুদ্ধবিরতিটা সুইজারল্যান্ডে সেখানে চলছিল, বা সেই মেরুকরণে ছিল। তো এই যে বাস্তবতা, এই যে অবস্থান, সেই অবস্থানে আমরা ইরানকে দেখতে পাই। ইরান দুর্বলতম অবস্থায় নেই। ইরান 40 দিন একক সক্ষমতায় যুদ্ধ করেছে, এবং তার স্থল বাহিনী সে শক্তিশালী অবস্থানে আছে। ড্রোন মিসাইল দিয়ে সে বিশাল বড় ধরনের একটা কাউন্টার দিয়েছে। এবং ইরানের রণকৌশল থেকে কূটনৈতিক কৌশল, যেটা মধ্যপ্রাচ্যের আমেরিকার সমস্ত ঘাঁটি গুলাকে তছনছ করে দেওয়া, এবং ইরানের যে প্রক্সি ডিপার্টমেন্ট আছে, প্রক্সি বাহিনী আছে, ইরাকে আছে, আপনার লেবাননে আছে, ইয়েমেনে আছে। এই ইরান নিচে এবং প্রক্সি ডিপার্টমেন্ট গুলোতে যে এককভাবে লড়াইটা করেছে 40 দিনে, সেই লড়াই পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো তছনছ করে দিয়েছে, এবং তাকে বড় ধরনের সামরিক মার দিয়েছে, অর্থনৈতিক
লস করেছে, এবং ইসরায়েলকেও বুঝাও করো আমিও লং টাইম ইসরায়েল তোমার সাথে যুদ্ধ করব, সেই লং টাইম যুদ্ধে তোমার যে সামরিক ভান্ডার আছে সেটাকে ভেঙে আমি তছনছ করে দেবো। আমি ইরান, আমার কাছে হাজার হাজার এখনো ড্রোন মিসাইল মজুদ আছে, হাজার হাজার ড্রোন মিসাইল মজুদ আছে, তা আমি নেহি ছাড়েঙ্গা ইরান, আমি তোমাকে ছাড়বো না ইসরায়েল, এবং তোমার সাথে আমার লড়াইটা দীর্ঘদিন হবে। এই লড়াই কন্টিনিউ চলতে থাকবে। এই দীর্ঘদিন লড়াইয়ের মধ্য দিয়ে ইরান জাতি কখনো মাথা নত করে নাই, বীরের জাতি, ঐতিহাসিক জাতি। এই জাতি যেমন অতীত ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এখানে চেঙ্গিস খানও বেশি দিন একসময় টিকতে পারে নাই। চেঙ্গিস খান সেই চেঙ্গিস খানের অবস্থান পর চেঙ্গিস খানও পরাজিত হয়েছিল, চেঙ্গিস খান ইরান ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। তাই ইসরায়েল, তুমি আমেরিকার পৃষ্ঠপোষকে, আমেরিকার সহযোগিতায় যে কতদিন যুদ্ধটা কন্টিনিউ করতে পারো সেটা আমরা দেখলাম, আমরা দেখে যাবো। বা এইভাবে হয়, উনারা আমার এই মোবাইলে বারবার ফোন দিচ্ছে। ঢুকতে পারে কি পারে না, এই দুই তিনজন বারবার সমানে ফোন দিচ্ছে। ঢুকতে পারবে না কেন? না ঢুকার কি আছে? আপনার ঢুকলেন কেমনি করে? সব তো একই জিনিস।